ইরানে যে যুদ্ধটা চলছে এবং দেখবেন যে শুরু হতে না হতে প্রথম আক্রমণে তারা একটা বালিকাদের মেয়েদের ছোট বাচ্চা মেয়েদের একটা স্কুলে প্রাইমারি স্কুলে আঘাত করেছে 168 জন শিক্ষার্থী মারা গেছে, মেয়েরা মারা গেছে। তাদের লাশের যদি ছবি দেখেন তাহলে এই মানে গাজায় কি হচ্ছে, এই মেয়েরা নারীরা সমানে মারা যাচ্ছে, আপনি দেখবেন যে তারা খেতে পারছে না। আমরা কিন্তু আমি নারী শক্তির প্রতি অনুরোধ করব যে আপনারা এইসব বিষয়ে সময় সোচ্চার থাকবেন এবং আপনাদের একটা বক্তব্য যেন সবসময় চাই। আমি একটু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটা ঘটনা বলি। আপনারা আসিয়ার কথা শুনেছেন, মাগুরার যে আসিয়া, সে তার বোনের বাসায় বেড়াতে গিয়ে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সেখানে বোনের স্বামী দ্বারা ধর্ষিত হয়েছিল। আমি তাকে সিএমএইচ দেখতে গিয়েছিলাম, নাহিদ সম্ভবত তখন ছিল, তার আগে চলে তখন আমরা যেটা দেখতে গিয়েছিলাম, কারণ ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি দেখছি বলে বলছি। সিএমএইচ আসিয়ার যে শরীরটা আমি দেখছি, তার গলার এখানে কালো কুচকুচে ছিল, কারণ তার গলায় কোন একটা শক্ত কিছু দিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল। সে তাৎক্ষণিকভাবে মারা যায়নি, কিন্তু গাঢ়ভাবে বেড়ে গিয়েছিল। এবং যে ডাক্তার আমাকে দেখাচ্ছিলেন তিনি এই কথা বলতে গিয়ে নিজের অশ্রু ধরে রাখতে পারছিলেন না, কারণ এত কষ্ট, এবং অন্য বর্ণনা তুলে দিতেই পারছিলেন না যে ছোট্ট মেয়েটার কি হয়েছে। এবং আসিয়ার মা আমাকে পরে বলছে, আসিয়া মারা যাওয়ার পরে যেদিন আমরা মাগুরায় নিয়ে গেলাম, সেদিন বললো যে আপা আমি কিন্তু প্রতিদিন বসে বসে দোয়া করছি মেয়েটা যেন মরেই যায়, যেন ভালো বেঁচে না উঠে। কারণ আসলে কিন্তু এই মেয়ে যদি বেঁচে উঠত, ওর জীবন কিন্তু কোনো মতেই স্বাভাবিক হতো না। এখন আরেকটা মেয়ে দেখেন গলায় কাটা অবস্থায়, ধর্ষণের পর গলায় কাটা অবস্থায় হেঁটে বেড়াচ্ছে। সাংবাদিকদেরকে এদিক থেকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের তথ্যগুলোকে একটু জোরালো ভাবে পরিবেশন করেন। শুধু অনুরোধ করবো যে এখানে মেয়েটার বর্ণনা একটু যত বেশি দেওয়া হয়, কোনোভাবে যদি আপনারা ধর্ষকের বর্ণনাটা আরেকটু বেশি দিতে পারেন তাহলে ভালো হয়। ধর্ষককে চেনাতে হবে, ধর্ষকটা কে এবং ধর্ষক কেন করছে তার পরিস্থিতিটা বেশি বলতে হবে। মেয়েটার কথাটা পারলে মেয়েটার নামটাও একটু কম বলাটা ভালো, কারণ এই মেয়ে যদি বেঁচে যায় তার জন্য জীবনটা আরো কষ্টকর হয়ে যায়। অনেক আন্দোলন করেছি আমরা, এটা অনেক আন্দোলন আগে করেছিলাম, সেটা যে নাম না দেওয়ার এটা কিন্তু অনেক ব্যাপার ছিল। এবং এটা কিন্তু এখন কিন্তু নারী নির্যাতন কিন্তু আরো অনেক ভাবে হয়, পরিবারে পরিবারে স্বামী দ্বারা স্ত্রী নির্যাতন প্রায় ক্ষেত্রে হয়, এটা বলার অপেক্ষা রাখে না। তারপর হলো যে কর্মক্ষেত্রে নানা রকম যৌন হয়রানি যেটা আমরা বলি। এবং আজকে মেয়েদেরকে আমরা কি বলবো যে তোমরা ঘরে ফিরে যাও এগুলো থেকে বেঁচে থাকার জন্য? ঘরেও তো নিরাপদ না, উনি নিজেও বলেন যে আমরা কোথাও নিরাপদ না। তো কাজেই আমরা মেয়েদেরকে ঘরে ফিরিয়ে না দিয়ে আমরা মেয়েদেরকে শক্তিশালী করাটা, এবং এই জন্য আমি নারী শক্তি নামটা পছন্দ করছি, কারণ এই নামের মধ্যে একটা শক্তি আছে। এবং আসলে নারীদেরকে আরো বেশি শক্তিশালী হয়ে আরো বেশি পড়াশোনায়, কর্মক্ষেত্রে, রাস্তায় কোনো একটা কিছু হলে তাদেরকে যেন আমরা রাস্তায় এবং সবখানে দেখি। আমি অনেক সময় খুবই, আজকের মঞ্চটা খুব সুন্দর যে আমরা অনেকে মেয়ে মাত্র একজন পুরুষ আছে, এটা দেখতে আমার খুব ভালো লাগছে। কিন্তু অন্য জায়গায় দেখা যায় যে কোনো মানে নারী নাই, শুধু পুরুষ। এবং এটা এই যে শুধুই পুরুষের যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে রাজনৈতিক ক্ষেত্রে, এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং আমি এনসিপিকে অনুরোধ করব আপনাদের মিটিং গুলোতে নারী শক্তির প্রতিনিধিত্ব যেন অবশ্যই মঞ্চে থাকে, এটা তাহলে কিন্তু নারী শক্তি আরো জোরদার ভাবে গড়ে উঠবে। রাজনৈতিক যে অঙ্গ, সেখানে যে নারীকে একটা টুল হিসেবে ব্যবহার করার যে একটা মাধ্যম,
সেটার বিপক্ষে আজকে যেহেতু নারী শক্তির যে আত্মপ্রকাশ হবে এবং এটা বলা বাহুল, মানে বলার কোনো অপেক্ষা রাখে না যে জুলাই পরবর্তী আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা এনসিপি, সেখানে হচ্ছে যে তাদের যে ভূমিকা, বিশেষ করে জুলাইয়ের পরবর্তীতে নারীরা হারিয়ে যাওয়ার পরেও যে কিছু সংখ্যক নারী আমরা দেখতে পাই ভোকাল, তারা এনসিপিতেই আছে। তো সেই জায়গা থেকে তাদের নারী শক্তির আত্মপ্রকাশ তাদের এটাই হওয়া উচিত যে যে কোনো মূল্যে তারা এই যে রাজনৈতিক অঙ্গনে নারীকে যে ডিহিউম্যানাইজ করা, ভিলিফাই করা, এগুলোর বিরুদ্ধে অন্তত সোচ্চার থাকবে। আমি জানি এটা খুবই ক্রিটিক্যাল, বিশেষ করে এই যে এআই জেনারেটেড যে কন্টেন্ট গুলো আসে, এগুলো তো আসলে বোঝা যায়। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা আমাদের করার জায়গা আছে সেটা হচ্ছে ভোকাল থাকা এবং এইগুলোকে কোনো স্পেসই না দেওয়া, কিংবা অন্য একটা রাজনৈতিক প্রতিপক্ষ যদি আপনার ফেভারে যাচ্ছে এরকমও যদি কিছু কন্টেন্ট তৈরি করে, সেটাকে কোনোভাবেই ওন না করা, সেটাকে কোনোভাবেই প্রচার না করা। যে কোনো একটা বাচ্চাকে সীতাকুণ্ডের পাহাড়ের মধ্যে নিয়ে গিয়ে গলাটা আসলে কেটে দেওয়া যায়, তখন আসলে মানে এগুলাই যখন ঘটতে থাকে, তখন মানসিক স্বাস্থ্য বা সামাজিক অবস্থানের কথা নারী হিসেবে বলাটা আমাদের জন্য এক ধরনের লাক্সারিতেই দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমরা খুব মৌলিক নিরাপত্তাটুকু নিশ্চিত করতে পারছি না নিজেদের জন্য। নাগরিক পার্টির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। এখানে যেহেতু জুলাই সনদের কথা আসলো, সেটি দিয়ে আমি একটু শুরু করি। সেটা হচ্ছে যে আমার ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি এই জুলাই যে ঐকমত্য কমিশন ছিল, সেই ঐকমত্য কমিশনে যখন আমরা আলোচনা করি, যেদিন নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের কথা আসে, সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমার এই অভিজ্ঞতা আমি অনেকবার বলেছি বিভিন্ন জায়গায়। তো সেই অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল না, খুবই খারাপ ছিল। সেটা হচ্ছে যে আমি দেখলাম যে এই 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিবিদরা যখন আমরা বারবার করে একটা বিষয় নিয়ে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি যে